প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধান। স্বাস্থ্য সমাধানের 42তম পর্বে আপনাদের সাথে আছি আমি ফখরুল ইসলাম। আজকে রমজানের প্রথম দিন, রমজানের প্রথম দিনে এবং আমাদের আজকের মূল বিষয় হচ্ছে করোনার এই পরিস্থিতি, অর্থাৎ করোনার চতুর্থ ধাপে বাংলাদেশ। এই বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য আমার সাথে রয়েছেন প্রখ্যাত মেডিসিন ও রিওমেটোলজিস্ট অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদের সাথে আমাদের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন বা মতামত জানাতে পারেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন বা মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করবেন আজকের অতিথি। আর দেরি নয়, চলে যাচ্ছে মূল আলোচনায়। স্যার, আমরা আজকে জানেন যে আইডিসির অথবা স্বাস্থ্য অধিদপ্তরের যে নিয়মিত ব্রিফিং হয়েছে, সেখানে আজকের যে সর্বশেষ তথ্য দিয়েছে আইডিসিআর, সেখানে বলা হচ্ছে আজকে গত 24 ঘন্টায় প্রায় 309 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং এই পর্যন্ত প্রায় 4,998 জন আমাদের দেশে শনাক্ত হয়েছে। তার মধ্যে থেকে প্রায় 140 জনের প্রাণহানি হয়েছে গত 24 ঘন্টায়, আরো 9 জনের প্রাণহানি হয়েছে, সব মিলিয়ে 140 জন। আর আমাদের দেশে করোনা ভাইরাসের উপস্থিতি পর থেকে আজকে অবধি, অর্থাৎ প্রায় গত 1 মাস 45 দিন, অর্থাৎ টোটাল 45 দিনের উপরে আমাদের দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই পর্যন্ত এসে প্রায় 40,000 টেস্ট করিয়েছে আমাদের দেশ। আর সবকিছু মিলে স্যার আপনার পর্যবেক্ষণ। অনেক ধন্যবাদ। আমি আপনার অবতারণাটা অত্যন্ত সুন্দর হয়েছে। আমি এই বিষয়ে দুইটা প্রসঙ্গ প্রথমে বলবো। পরশু দিন ছিল আমাদের 46তম দিন, আজকে আসলে 48তম দিন। আমি 46, আপনারা তো জানেন যে ওয়ার্ল্ডোমিটার একটা আছে যেখানে করোনার যাবতীয় তথ্য পাওয়া যায়। সেখানে আমি জাস্ট নিজের কৌতূহল বসে ওয়ার্ল্ডোমিটার থেকে কিছু তথ্য আহরণ করেছি যে এই 46তম দেশে পৃথিবীর কোন দেশের মানে শনাক্ত রোগীর সংখ্যা এবং মৃতের সংখ্যা কত ছিল এবং তার প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশটা কেমন। আমি সেটা একটু আপনাদেরকে শোনাবো। তখন আমাদের 46তম দেশে ফ্রান্সে ছিল টোটাল রোগীর সংখ্যা 949, যুক্তরাষ্ট্রে 221, সিঙ্গাপুরে 150, ইন্ডিয়া 114, রাশিয়ায় 93, পাকিস্তানে 33 আর বাংলাদেশে 4,186। আর মৃত্যুর টোটাল মৃত্যু, আমি এটা কিউমুলেটিভ ফিগার বলছি, টোটাল মৃত্যুর সংখ্যা ফ্রান্সে ছিল 16, আমেরিকায় 12, সিঙ্গাপুরে 0, ইন্ডিয়ায় 2, রাশিয়ায় 0, পাকিস্তানে 0 এবং বাংলাদেশে 127। তার মানে বলতে পারেন যে আমি যদি টোটাল শনাক্ত রোগী এবং মৃত রোগী সব দিক দেখি, তাহলে কিন্তু ওই দিবস হিসাবে পরশুদিন 46তম দিবস হিসাবে আমাদের অবস্থা ছিল সবচেয়ে খারাপ পর্যায়ে থাকা দেশগুলোর মধ্যে। এবং ডেফিনেটলি আজকে 48তম দিবসেও এর থেকে খুব বেশি পরিবর্তন হয়নি। আমি ওই সংখ্যাগুলোতে বলবো। মানে আসলে আমরা যেগুলো শুনে থাকি, ইটালি, যুক্তরাষ্ট্র হিসাবে প্রত্যেকদিন শয়ে শয়ে মানুষ মারা যাওয়া, ওই পর্যায়ে মানে পিকে পৌঁছাতে 9 থেকে 12 সপ্তাহ লেগেছিল। আমেরিকায় এখন 13 সপ্তাহ অতিবাহিত হচ্ছে এবং আমেরিকা এখনো দাবি করছে যে তারা এখনো পিকে পৌঁছায়নি, তাদের পিকটা আর কিছু পরে আসবে। তার মানে ওদিক থেকে আমরা আবার এটা আমাদের বুঝতে হবে যে আমাদের কিন্তু রোগী শনাক্তকরণের প্রচেষ্টাটাও ছিল সীমিত, যেহেতু আমাদের কিটের স্বল্পতা একটা সীমাবদ্ধতা হিসেবে কাজ করছিল। ব্যাপক হারে কিট ব্যবহার করা হয়নি, ব্যাপক হারে সম্ভাব্য আক্রান্তদের যোগাযোগ করে পরীক্ষা করতে আসতে বলা হয়নি এবং অনেকেরই পরীক্ষা হয়নি। তা সেই প্রেক্ষাপটে আরেকটা জিনিসও বলা দরকার যে একবার 2014 সালে এটা প্রকাশিত হয়েছিল জার্মানির একটা ইউনিভার্সিটি, বিএলফেল ইউনিভার্সিটি বলে বলা হয়। সেই ইউনিভার্সিটি ঢাকা শহরে একটা সমীক্ষা চালিয়েছিল যে এপ্রিল, মে, জুন মাসে ঢাকা শহরে কমন কোল্ডের প্রাদুর্ভাব কেমন। এই 3 মাসে কমন কোল্ডের প্রাদুর্ভাব ছিল 21.5, শতকরা 21.5। আমি যদি তাকে 3 দিয়ে ভাগ করি তাহলে প্রতি মাসে শতকরা 7। তাকে যদি আমি আবার 4 দিয়ে ভাগ করি তাহলে বলবো শতকরা 2। ঢাকা শহরের বাসিন্দা যদি টোটাল হয়ে থাকেন 1 কোটি, তাহলে যে কোনো মানে একটা সপ্তাহে 2 লক্ষ মানুষ আক্রান্ত, ওই হিসাব কিন্তু তাই বলে। কিন্তু আমাদের 2 লক্ষ মানুষ কিন্তু করোনা টেস্টের জন্য এগিয়ে আসছেন না, ভলান্টিয়ার করছেন না যে আমি এই উপসর্গে আক্রান্ত হয়েছি, আমার টেস্ট করা হোক, ইয়ে হচ্ছেন না, এই অ্যাওয়ারনেসটা তৈরি হয়নি। তারই পাশাপাশি আমি যদি আরেকটা দিক বলি যে আপনার সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মন্ট্রিলের একটা গবেষণার তথ্য আমি পেয়েছি, যেখানে তারা প্রায় 1600 মতন এই সংক্রান্ত প্রকাশনাগুলোকে নিয়ে তার মধ্যে 34টাকে বাছাই করেছেন মানবতীর্ণ হিসাবে
এবং সেই 34টার তথ্য নিয়ে তারা মেটা অ্যানালাইসিস করেছেন। আমাদের চিকিৎসা বিজ্ঞানে এই মেটা অ্যানালাইসিস কথাটা বেশ চলে, এবং সেই মেটা অ্যানালাইসিস তারা দেখিয়েছেন যে সবচেয়ে কার্যকর প্রতিরোধের ব্যবস্থাগুলো হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড ওয়াশিং মানে হাত ধোয়া, ফেস মাস্ক মানে মাস্ক পরা, কন্ট্যাক্ট ট্রেসিং মানে যারা পজিটিভ হচ্ছেন তাদের সান্নিধ্যে যারা এসেছেন তাদেরকে বের করা, কেস ডিটেকশন এবং হেলথ কেয়ার ওয়ার্কারদের প্রোটেকশন। তা আমি যদি এগুলো চিন্তা করে দেখি তাহলে দেখবো যে এর মধ্যে হ্যান্ড ওয়াশিং আর মাস্কের ব্যাপারে পরিসংখ্যান নাই বা পরিষ্কার বলতে পারছি না, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং, কন্ট্যাক্ট ট্রেসিং, তারপরে কেস ডিটেকশন এবং আইসোলেশন, এই তিনটাতে যে আমরা শোচনীয় অবস্থায় আছি এটা কিন্তু অত্যন্ত পরিষ্কার, এবং হেলথ কেয়ার ওয়ার্কারদের প্রোটেকশনটাও মোটেই ভালো অবস্থায় নাই। কাজেই অন্যান্য দেশ, আমি যদি ট্র্যাক রেকর্ড ফলো করি, অন্যান্য দেশগুলো তাদের পিকে গিয়েছেন আমি বললাম যে 9 থেকে 13 সপ্তাহে। তার মানে এখন আরো 2 থেকে 5 সপ্তাহ পর আমাদের বাংলাদেশের পরিস্থিতি কি হবে সেটা ভাবতে আসলে আমি একটা মহা বিষণ্ণতায় পড়ে যাচ্ছি। স্যার, অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন আমাদের দেশ যদি মহা দুর্যোগের সম্মুখীন হয়েই যায়, আর সেই হওয়ার সময়টা আরো প্রায় 2 সপ্তাহ আমাদের অপেক্ষা করতে হবে। আর 2 থেকে 5 সপ্তাহ। 2 সপ্তাহ, 2 থেকে 5 সপ্তাহ। স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, আমরা যে আজকের যে মূল আলোচনার বিষয় যে চতুর্থ ধাপে বাংলাদেশ, আসলে এই যে আমরা শিরোনাম দিয়েছি, আমরা কি আসলে কি চতুর্থ ধাপে পৌঁছে গেছি স্যার? আসলে এখানে আপনাদের সবাইকে একটু তৃতীয় আর চতুর্থ ধাপের মধ্যে পার্থক্যটা বোঝাতে হবে। তৃতীয় ধাপ বলতে বোঝায় যখন রোগীরা মানে কোথা থেকে আসছেন। এই যে আমরা বলবো যে প্রথম আর তৃতীয় ধাপে যখন একজন রোগী শনাক্ত হবে, সেই রোগী বলতে পারবেন যে আমি অমুকের টাচে এসেছিলাম, তিনি একজন রোগী ছিলেন অথবা তিনি একটা আক্রান্ত এলাকা থেকে এসেছেন। কিন্তু তৃতীয় ধাপ কথার মানে হচ্ছে অনেকেই বলতে পারবেন না, যে অনেকে বলবেন যে না, আমি তো এমন কারোর সংস্পর্শে আসিনি, কোনো রোগীরও সংস্পর্শে আসিনি, বা আমি কোনো উপদ্রুত এলাকা থেকে এসেছেন এমন কোনো মানুষের সংস্পর্শে আসেনি। তার মানে যারা আপাত দৃষ্টিতে আক্রান্ত নন তারাও রোগটা ছড়াচ্ছেন। এটাকে বলা হয় তৃতীয় ধাপ। আর চতুর্থ ধাপ বলা হয় যখন এই বিষয়টা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং কারা কারা সংস্পর্শে এসেছেন কারা আসেননি তার মধ্যে কোনো তফাৎ করা যায় না, এবং চতুর্থ ধাপে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। তা আমি বলবো যে আমরা এখন তৃতীয় ধাপে না চতুর্থ ধাপে, এটা সঠিকভাবে বলাটা কঠিন, কারণ আমাদের সেই হারে টেস্ট হচ্ছে না। যদি আমি এই যে বললাম ঢাকা শহরে প্রতি সপ্তাহে 2 লক্ষ মানুষের টেস্ট হওয়ার কথা, তো যদি সেই টেস্ট না হয় আমি কিভাবে বুঝবো যে কতজন আক্রান্ত, কারা আক্রান্ত, তার মধ্যে কত পার্সেন্ট কারো সান্নিধ্যে এসেছেন, কত পার্সেন্ট সান্নিধ্যে আসেননি, এবং কি হারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব না ব্যাপক টেস্টিং এর অভাবের কারণে। যদিও আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে আমরা চতুর্থ ধাপের প্রথম তরঙ্গে আমরা আছি, কাজেই আমি এটা বিশ্বাস করে নিচ্ছি যে আমরা চতুর্থ ধাপের প্রথম তরঙ্গে আমরা অবস্থান করছি। স্যার, আপনাকে একটু তথ্য যোগ করে, যেমন আজকের দিনের একটি পর্যবেক্ষণ আপনাকে যদি বলি, সেখানে আমরা দেখেছি যে আজকে বিএসএমএল তে আমরা যখন গেলাম, যে যেখানে করোনার জন্য রোগীরা পরীক্ষার জন্য আসছে, সেখানে আমরা দেখেছি যে অসংখ্য মানুষ সেখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে, গায়ের সাথে গা লেগে দাঁড়িয়ে আছে। যেখানে আমরা বলেছি যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মানুষকে অন্তত পক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখতে হবে, সেখানে যারা করোনা ভাইরাসের পরীক্ষা করতে আসছে তারাই কিন্তু প্রায় 1 বিঘত পরিমাণ পর্যন্ত তাদের মধ্যে কিন্তু আমি ফাঁকা দেখতে পাইনি। আজকের যে পর্যবেক্ষণ, সেখানে মিনিমাম হলেও 300 মানুষ উপস্থিত ছিলেন, সবাই গায়ের সাথে গা লেগে দাঁড়িয়ে আছে। এই যে একটা মানে আমরা চিত্র দেখেছি, এটা আসলে কতটা ভয়ঙ্কর? এটা তো অত্যন্ত ভয়াবহ, কারণ তারা ছড়াচ্ছে। এটা আমরা সহজ এতে বুঝতে পারি যে ধরেন এখন আমাদের ডিটেকশন রেটটা, আপনি বললেন যে আজকে মোট শনাক্ত ছিল কতজন? আজকে শনাক্ত, গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 309 জন। 309, আর পরীক্ষা করা হয়েছে 3000, তার পরীক্ষা মানে হয়েছিল প্রায় 3300 অধিক মানুষকে পরীক্ষা করানো। 10%। তার মানে বলতে পারেন যে আমাদের সেই বিএসএমও লাইনে যারা ছিলেন তাদের মধ্যে 10% করোনার রোগী, আর বাকি 90% করোনার রোগী না, তাদের উপসর্গগুলো আছে, এবং ওই 90% কিন্তু বাকি 10%-এর কাছ থেকে সংরক্ষিত হচ্ছেন। গোটা দেশ জুড়ে এভাবে হচ্ছে। যেমন আমি আসলে পরশুদিন একটু গ্রিন রোডে গিয়েছিলাম, আমার মনে হচ্ছিল যে একমাত্র আমরা ছাড়া বাকি সবাই রাস্তায় রাস্তায় সারি বেঁধে হকারের দোকান, মানে গোটা দেশব্যাপী কিন্তু আমাদের এভাবেই চলছে। আচ্ছা, আচ্ছা।
আচ্ছা, তাহলে স্যার এই যে আপনি কি একটু পরামর্শ দিবেন, তারা যেহেতু এইভাবে দাঁড়িয়েছে, এটা আসলে যারা ওখানকার কর্তৃপক্ষ আছেন তাদের কি আসলে দায়িত্বে কোনো ধরনের ঘাটতি রয়েছে কিনা, তাদেরকে আসলে দূরত্ব বজায় রাখার যে একটা দরকার ছিল, সেটা কি আপনি কোনো পর্যবেক্ষণে বলছেন যে আসলে তারা তাদের মধ্যে কোনো ধরনের সমস্যা আছে? আসলে এখানে একটা ব্যাপার কি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিন্তু আমাদের এই এপিডেমিক নিয়ন্ত্রণে যেই তারা কতগুলো প্রিসেপ্ট ঘোষণা করেছে, তার মধ্যে এক নাম্বার প্রিসেপ্ট হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট, মানে কমিউনিটিকে এঙ্গেজ করা। তা এখন এটা ঠিক যে কমিউনিটিকে এঙ্গেজ করতে গেলে কমিউনিটি বা সাধারণ জনগণের সচেতনতা সৃষ্টি করতে হয়, স্থানীয় টিম গঠন করতে হয়, সেই টিম সাধারণ মানুষের সাথে যোগাযোগ করবে, এই ধরনের কতগুলো প্রক্রিয়ার প্রয়োজন। এখন আমাদের মধ্যে সচেতনতার সৃষ্টি হয়নি, মানে আমাদের ওই ধরনের কোনো স্থানীয় টিমও তৈরি হয়নি। এবং সেই টিমগুলোকে যে একটা কেন্দ্রীয় দিক নির্দেশনা থাকা, যে তারা জি। বাড়িতে বাড়িতে তারা পর্যবেক্ষণ করবে কেউ আক্রান্ত হচ্ছেন কিনা, কেউ অনাহারে আছেন কিনা, কেউ উপসর্গ দেখা দিচ্ছে কিনা, কারো টেস্টের প্রয়োজন আছে কিনা, টেস্টের প্রয়োজন থাকলে তার টেস্টের স্থানগুলোতে যাওয়ার পথে কোনো বাধা আছে কিনা। তা এই ধরনের কোনো আসলে কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না, এটা হচ্ছে রাষ্ট্রীয় দিক থেকে। আর আমি যদি ব্যক্তিগত দিক থেকে বলি, যে আমাদের সচেতনতার মধ্যে একটা জিনিস আমাদের প্রথমত বুঝতে হবে, যে এই রোগটা একটা মারাত্মক রোগ, এই রোগে আমিও আক্রান্ত হতে পারি, এই রোগে আমি মারাও যেতে পারি, মৃত্যুবরণ করতে পারি। এবং এই রোগ থেকে আত্মরক্ষা করার জন্য আমার বাসা থেকে যত কম বের হতে পারি ততই ভালো। আচ্ছা স্যার, হুম, আমরা একটু আগে বলেছিলেন যে আমাদের দেশ চতুর্থ ধাপের প্রথম তরঙ্গে আছে। আমি যদি এভাবে জানতে চাই যে এই যে ধাপগুলো আমরা বলছি, একে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, এইভাবে এই করোনা ভাইরাস বা মহামারীর এই সকল ধাপগুলো আসলে শেষ কোথায়? বিজ্ঞান কি বলছে, চিকিৎসা বিজ্ঞানের আসলে সত্যিকার পর্যবেক্ষণ কি? সত্যিকার শেষ হচ্ছে চতুর্থ ধাপ। চতুর্থ ধাপের পরে আর কোনো পঞ্চম ধাপ নাই, চতুর্থ ধাপটা সবচেয়ে মারাত্মক। অনেকগুলো রোগ আছে যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, এগুলো চতুর্থ ধাপের পরে তারা এমন একটা পর্যায়ে আসে যে তারা মানুষের সাথে একটা সহাবস্থানে চলে যায়। সারা বছর ধরে ওই রোগগুলোতে কিছু কিছু আক্রমণ হতে থাকে, কিছু কিছু মানুষ মারাও যান, কিন্তু সংখ্যাটা অনেক কম থাকে, কারণ বেশিরভাগ মানুষের মধ্যে ইমিউনিটি ডেভেলপ করে গেছে। তা এখনো আমরা কিন্তু এই সার্স কোভিড টুর ব্যাপারে এখন আমরা জানি না যে আলটিমেটলি এই ভাইরাসটা ডেঙ্গু ভাইরাস বা ম্যালেরিয়ার যে জীবাণু তার মতন আমাদের সমাজের সাথে একটা, মানে বলতে পারেন যে এক ধরনের কিছুটা দ্বন্দ্বপূর্ণ সহাবস্থানে যাবে কিনা, এটা আমরা এখনো নিশ্চিত না। আচ্ছা স্যার, এই যে চতুর্থ ধাপ আমরা প্রথম তরঙ্গে আছি বলেছেন, যে চতুর্থ ধাপে যদি আমরা পৌঁছে যাই, তাহলে এই চতুর্থ ধাপের মানে প্রধান ঝুঁকিগুলো কি কি? প্রধান ঝুঁকিতে হচ্ছে ব্যাপক সংখ্যায় লোক আক্রান্ত হওয়া। এবং এই ব্যাপক সংখ্যায় লোক যারা আক্রান্ত হবেন, তাদের আপনারা এর মধ্যে নিশ্চয়ই জানেন যে শতকরা 81% হচ্ছে মৃদু, বাকিদের হচ্ছে মাঝারি বা তীব্র। সেই মাঝারি বা তীব্র যারা, তাদের হাসপাতালে ভর্তি এবং হাসপাতালের পরিচর্যার প্রয়োজন হয়, এবং তাদের মধ্যে শতকরা 5 ভাগের ভেন্টিলেশনের প্রয়োজনও হয়, এবং তাদের মধ্যে অনেকেই মারা যান। সেই মৃত্যুর হারটা দেশ থেকে দেশে ভ্যারি করে। যেহেতু শতকরা 5 ভাগের ইয়ে হয়, আপনার ভেন্টিলেটরের প্রয়োজন হয়, আমরা বলতে পারি যে যেসব দেশে, আমাদের মতন দেশগুলোতে ভেন্টিলেটরের অপর্যাপ্ততাও আছে, ইন্ডিয়াতেও একই অবস্থা, তৃতীয় বিশ্বের সব দেশে একই সমস্যা আছে। আবার এটাও ঠিক যে ভেন্টিলেটর গুলো বলতে পারেন যে ঠিক মতো চালানোর যে দক্ষ জনবল তারও অভাব আছে। সবকিছু মিলিয়ে আমি বলবো যে আমাদের দেশে যেই শতকরা 5 ভাগ আক্রান্তদের শতকরা 5 ভাগ ভেন্টিলেটরের প্রার্থী হবেন, তাদের মধ্যে বেশিরভাগই মৃত্যুবরণ করবেন। এবং এটা ঠিক যে ইটালি, স্পেন এসব জায়গায় কিন্তু যাদের ভেন্টিলেটর দেওয়া হয়েছিল তাদের মৃত্যুর হার ছিল শতকরা 80 ভাগ, মানে আসলে আচ্ছা সবাই, আচ্ছা প্রায় সবাই মারা গেছে। স্যার, আমরা আজকে গণমাধ্যমে আমরা দেখেছি যে আমাদের প্রধান যে হসপিটালটি রয়েছে, কুর্মিটোলা জেনারেল হসপিটাল, সেখানে যে কেন্দ্রীয় আমাদের যে ভেন্টিলেটরের যে আমাদের যে প্রধান যে জায়গাটি, সেখানেই আমাদের অক্সিজেনের সংকট রয়েছে। আসলে এই যদি অবস্থা হয়, তাহলে আমরা কিভাবে এর থেকে উত্তরণ করব? হ্যাঁ, এটা তো আসলে আমি বলবো যে আমাদের একটা সার্বিক ব্যবস্থাপনার একটা ব্যর্থতা বলতে পারি। যেমন আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছুদিন আগে যে কেরালা, তারপরে ভিয়েতনাম, ভুটান, শ্রীলঙ্কা, এই দেশগুলো কিন্তু এই দুর্যোগ মোকাবেলা করার প্রস্তুতিটা শুরু করেছে জানুয়ারি মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে। তখনও তাদের কোনো মানুষ আক্রান্ত হয়নি, কিন্তু হতে পারে এই আশঙ্কা নিয়ে তারা গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা কেমন ভাবে ছক করে ফেলেছে।
কোন কোন ডাক্তারকে কোথায় পাঠানো হবে, সেই ডাক্তারদের রোটেশনটা কেমন হবে, কোথায় কোথায় অক্সিজেনের দরকার, সেই অক্সিজেন না থাকলে সেটা কি ব্যবস্থা, তারা সব কিন্তু এই প্রাদুর্ভাবটা, আউটব্রেকটা হওয়ার আগেই তারা গুছিয়ে ফেলেছিল। কিন্তু আমরা তখনও আশা করছিলাম যে আমাদের বাংলাদেশ আল্লাহর একটা বিশেষ কৃপাপ্রাপ্ত একটা এলাকা, কাজেই এইখানে আমাদের এই রোগটা আসবে না। আচ্ছা আচ্ছা। স্যার, আরেকটি বিষয় জানতে চাই যে আমাদের দেশে আসলে ভেন্টিলেটর অনেক সংকট রয়েছে, অক্সিজেন সংকট রয়েছে, আইসিইউ সংকট রয়েছে, সবকিছু আসলে আমাদের দেশের বাস্তবতার নিরিখে অনেক কিছুই আমাদের সংকট রয়েছে, পার্শ্ববর্তী দেশেও সংকট রয়েছে। আসলে আমরা যদি এই সকল রোগীদের ভেন্টিলেটর সাপোর্ট দিতে না পারি, আইসিইউ সাপোর্ট দিতে না পারি, তাহলে তার বিকল্প কোনো ব্যবস্থা আছে কি? মানে আসলে যাদেরকে ভেন্টিলেটর দেওয়া হয় তাদেরই কিন্তু ভেন্টিলেটর দেওয়া হয় যাদের ভেন্টিলেটর ছাড়া অক্সিজেন দেওয়া আমাদের পদ্ধতি আছে, নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন দেওয়া, মাস্ক দিয়ে অক্সিজেন দেওয়া, এগুলি কিন্তু প্রথম দেওয়া হয়। গোটা পৃথিবীতে উন্নত দেশ যাদের প্রচুর ভেন্টিলেটর আছে তারাও কিন্তু প্রথমে এগুলি দিয়ে চেষ্টা করেন, এগুলো ফেল করলে তারপরে ভেন্টিলেটর দেন। তার মানে বলতে পারেন যে ভেন্টিলেটর হচ্ছে যখন আমাদের অক্সিজেন দেওয়া সরবরাহ করা প্রচলিত পদ্ধতি ফেল করছে, তাদের জন্য আসলে আমাদের বিকল্প কোনো পদ্ধতি নাই। এনআইপিপিভি এর একটা পদ্ধতি আছে, নন ইনভেসিভ ভেন্টিলেশন, এবং তার জন্য আলাদা যন্ত্র লাগে, তার জন্য সিপ্যাপ বাইপ্যাপ এই ধরনের যন্ত্রের প্রয়োজন হয়, সেই যন্ত্রগুলোরও স্বল্পতা আমাদের আছে। কাজেই আমাদের কিন্তু, আমি আপনার প্রশ্ন থেকে আবার আমার সেই আগের কথাতে একটু ফিরে যাব। মানে বলতে পারেন যে কুকুরের বাঁকা লিজকে সোজা করার পরেও আবার বাঁকা হয়ে যাওয়ার মতো একটা আমি ফিরে যাব। এটা হচ্ছে যে জি স্যার। তার মানে কি, আমাদের এর মানে আমাদের দেখতে হবে যেন আমাদের ভেন্টিলেটর প্রার্থী কম হয়। যদি আমাদের 1 কোটি মানুষ যদি আক্রান্ত হন তাহলে ভেন্টিলেটর প্রার্থী হবে 5 লক্ষ, যেটা আমাদের জন্য অসম্ভব, এবং 5 লক্ষ মৃত্যুর বোঝা বহন করাও কিন্তু আমাদের পক্ষে অসম্ভব। যদি 10 লক্ষ মানুষ যদি আক্রান্ত হন তাহলে আমাদের ভেন্টিলেটর প্রার্থী হবেন 50,000। যদি 1 লক্ষ মানুষ আক্রান্ত হন তাহলে ভেন্টিলেটর প্রয়োজন হবে 5,000 মানুষের। কাজে এটা সোজা অঙ্কে বুঝতে পারছেন যে ভেন্টিলেটরের প্রার্থী, ভবিষ্যৎ ভেন্টিলেটরের প্রার্থীর সংখ্যা কমানোটাই হতে হবে আমাদের মূল টার্গেট। মানে যারা ভেন্টিলেটরে যাচ্ছেন তারা বাঁচবেন না, এটা আমাদের ধরে নিতে হচ্ছে। কাজেই ভেন্টিলেটর প্রার্থী যাতে কম হন, এবং এই ভেন্টিলেটর প্রার্থী কমানোর প্রধান পথ হচ্ছে ট্রান্সমিশনটাকে, মানে ভাইরাসের যে ছড়িয়ে পড়া, এটাকে প্রতিহত করা। মানে প্রিভেনশন, প্রিভেনশন হচ্ছে আমাদের প্রধান টার্গেট হবে। স্যার, আমাদের দেশ কিন্তু আহ, শুরু থেকেই অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি গুলো বন্ধ দিয়েছে। তারপর হচ্ছে সাধারণ যে সকল ব্যবসা বাণিজ্য আছে সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে গত মার্চের 26 তারিখ থেকে। আমরা দেখেছি যে ভিয়েতনাম একটি দৃষ্টান্ত স্থাপন করেছে, চীনের পার্শ্ববর্তী দেশ। আমরাও ঠিক চীনের বেশি দূরে না হলেও কাছে পার্শ্ববর্তী দেশ হিসেবে আমরা রয়েছি। সেক্ষেত্রে প্রতিবেশী দেশ হিসেবে ভিয়েতনাম, তারা কিন্তু প্রথম থেকে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, সামাজিক দূরত্ব তারা নিশ্চিত করেছে, যার কারণে আজ অবধি তাদের একজনও মৃত্যুবরণ করেনি। মাত্র আক্রান্তের সংখ্যা হচ্ছে প্রায় 269-এর অধিক, প্রায় 300-এর কাছাকাছি। এই যে তারা একটা দৃষ্টান্ত স্থাপন করলো, আমরা দেখেছি দক্ষিণ কোরিয়াও কিন্তু অনেকগুলো দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা লকডাউন এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেইনি, কিন্তু সাধারণ ছুটির ঘোষণা করেছি এবং নিরুৎসাহিত করেছি, সামাজিক দূরত্বটাকে উৎসাহিত করেছি। এই যে আমরা এতগুলো কাজ করেছি, কিন্তু আসলে লকডাউন আমরা ঘোষণা করিনি। আসলে আমাদেরকে লকডাউন ঘোষণা করার সময় এখনো কি হয়নি স্যার? অবশ্যই হয়ে গেছে, লকডাউন ঘোষণা তো করতেই হবে। আমি বলবো যে প্রথম কথা হচ্ছে আহ আমাদের সাধারণ ছুটি ঘোষণা করায় কিন্তু ব্যাপারটা মানুষের মনে একটু হালকা ভাবে সৃষ্টি করেছে। অনেকে ভেবেছেন ছুটি মানে আমি এখন বেড়াতে যাই, গ্রামের বাড়িতে যাই বা কক্সবাজারে যাই। কাজেই এই যে ছুটি শব্দটার একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, এটা খারাপ হয়েছে। আর এরপরেও এটাকেও যে কার্যকরী করা, এটাও কিন্তু পুরোপুরি কার্যকর হয়নি। তা সেই কারণে যদিও আমাদের 27শে মার্চ থেকে এই জিনিসগুলো চলে আসছে, এগুলো আধা খেঁচড়া টাইপের, এগুলো পুরোপুরি কার্যকর হয়নি। কাজেই আচ্ছা আমি আচ্ছা। এখানে ভিয়েতনামের সাথে আসলে তুলনা করতে পারছি না। ভিয়েতনামের কিন্তু ব্যাপকভাবে উপদ্রুত হওয়ার কথা ছিল, কারণ ভিয়েতনামের চীনের সাথে বিশাল সীমান্ত, এবং চীনের অজস্র পরিব্রাজক ভিয়েতনাম যান দেখার জন্য, ভিয়েতনাম সফরে যান। কাজে মানে পৃথিবীর মধ্যে ভিয়েতনাম ভিয়েতনাম এবং চীন বলা চলে যে তাদের হচ্ছে একেবারে মানে মুদ্রার এপি টুপি, তারা হর হামেশাই কিন্তু যাতায়াত করছেন। যাতায়াত করেছি। তার হ্যাঁ, মানে কিন্তু এই পরিস্থিতি থেকেও তারা উত্তরণ করেছে। ভিয়েতনাম ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালনারেবল কয়েকটা দেশের মধ্যে একটা। কিন্তু আচ্ছা সেখানে, আচ্ছা। হ্যাঁ, সেখানে নেতৃত্বের, আমি বলবো সঠিক সময়ে সঠিক সঠিক সিদ্ধান্তের কারণে এই মহা
দুর্ভোগ থেকে দেশটাকে তারা রক্ষা করতে পেরেছে। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটি বিষয়, যদি আমাদের দেশ এখন চতুর্থ ধাপের প্রথম তরঙ্গের কথাই আপনি বলেছেন, যদি আমরা সেটাই ধরি, যদি আমরা চতুর্থ ধাপের পথটা আমাদের কাছে একেবারে ওপেন হয়ে যায়, আমাদের দেশে যদি গণহারে আক্রান্ত হতে থাকে, সেই পরিস্থিতিতে আমাদের দেশ আসলে সার্বিক পরিস্থিতিতে কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে? সেক্ষেত্রে তো আমাদের বিরাট ক্ষতি হবে। যেমন ধরেন, যদি আমরা এই প্রথম ধাপ বা আমাদের এখনো কিন্তু কার্ভটা হচ্ছে একটা মানে ফ্ল্যাট পার্টে, আমাদের যে কার্ভের যে উল্লম্ফন যেটাকে আমরা বলি মানে আপনার আপস্লোপ, আপস্লোপে আমরা এখনো পৌঁছাইনি। যে আপস্লোপে পৌঁছালে আমাদের প্রতিদিন আক্রান্তের হার এবং মৃতের হার মাল্টিপ্লাই করতে থাকবে, আমরা সেই পর্যায়ে এখনো পৌঁছাইনি। হ্যাঁ, তা আমরা আচ্ছা সেই পর্যায়ে আমাদের, যদি আমরা এর মধ্যে এই 2 সপ্তাহের মধ্যে ওইটাকে প্রতিরোধ করার জন্য যদি পর্যাপ্ত ব্যবস্থা না নিই, তাহলে যেটা হবে যে প্রতিদিন আমাদের আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে, মৃতের সংখ্যা প্রতিদিন শয়ে শয়ে বা প্রতিদিন হাজারে হাজারও হতে পারে। আমাদের তখন মৃতদেহ ডিসপোজ করা থেকে মানে আমাদের একটা বড় দায়িত্ব হয়ে দাঁড়াবে। আমাদের কোটি কোটি মানুষ বা অন্তত 2-1 কোটি মানুষ তখন অনাহারে পড়ে যাবেন এবং তারা অনাহারে মৃত্যুবরণ করবেন। আমাদের অর্থনীতিতে একটা বিরাট একটা ধস নামবে, মহা দুর্ভিক্ষ হবে, অর্থনীতির ধস নামবে এবং আলটিমেটলি সেই ক্ষতিটা পুষিয়ে, আপনি তো জানেন যে আমাদের সরকার কিন্তু এই অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য 73,000 কোটি টাকার একটা প্রণোদনা কর্মসূচি ঘোষণা করেছেন। কিন্তু তখন আমার মনে হয় যে তখন হয়তো ওই অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে চাইলে এর মধ্যে আমরা অনেক প্রাণও হারিয়ে ফেলবো, কিন্তু অনেক নিম্নবিত্তরা বিত্তহীন হয়ে পড়বেন, অনেক সচ্ছল মধ্যবিত্ত অসচ্ছল নিম্ন মধ্যবিত্তে রূপান্তরিত হবেন। আর এছাড়া আমাদের অর্থনীতির একটা বিরাট ক্ষতি হবে। টোটাল ক্ষতিগুলো পূরণ করা হয়তো 73,000 কোটি টাকার প্রণোদনা দিয়েও সম্ভব হবে না। স্যার, আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। আরেকটি বিষয় আপনাকে একটু আপনার কাছ থেকে একটু বলে রাখি, সেটা হচ্ছে আজকের একটি আমরা সংবাদ দেখেছি যে শিল্প কলকারখানার মালিকেরা বলছেন যে তারা স্বাস্থ্যবিধি মেনে তাদের যে শিল্প কলকারখানা সীমিত আকারে চালু করার জন্য তারা একমত হয়েছে। যদি এটা বাস্তবায়ন হয়, আমরা যে সামাজিক দূরত্বের কথা বারবার বলে আসছি, তাহলে এই সামাজিক দূরত্ব আমাদের সফলতা আসলে কতটুকু সফল আমরা দেখতে পাবো? মানে আমার মনে হয় এটা আমাদের আরেকটা, এই আপনারা তো জানেন যে শিল্প কারখানাগুলো বিশেষ করে গার্মেন্টস গুলো একটা খোলার ঘোষণা দিয়ে একটা ব্যাপক সংখ্যক লোক কিন্তু ঢাকায় এসেছিলেন শ্রমিকরা, এবং পরের দিন বন্ধ করে তাদের আবার সেই দুর্ভোগ মেনে নিয়ে হেঁটে হেঁটে তাদের আবার নিজ নিজ এলাকায় ফিরে যেতে হয়েছে। এরপরে আমাদের আরেকটা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার জানাজা। এগুলো কিন্তু আমাদের কতগুলো আমি বলবো হটস্পট, যেই হটস্পট গুলো আবার যদি শিল্প কারখানা খোলা হয়, শিল্প কারখানার ভিতরে মানুষদের মধ্যে 1 মিটার দূরত্ব বজায় রাখাটা একটা অসম্ভব ব্যাপার। তারা যখন বের হবেন কারখানা ছুটির পর, তখন তাদের মধ্যে সেই দূরত্ব বজায় রাখাটা একটা অসম্ভব ব্যাপার হবে। শিল্প কারখানায় যারা ঢুকছেন তাদের স্ক্রিন করা, টেস্ট করে কে কে পজিটিভ কে কে নেগেটিভ, কার কার সর্দি কাশি আছে কার কার নাই, এই সব কিছু সুষ্ঠুভাবে করা হবে। এই বিষয়গুলো কিন্তু আমার মনে হয় সম্পূর্ণ অসম্ভব। কাজেই শিল্প কারখানা খুলে দেওয়াটা আমাদের অ্যান্টি লকডাউন, লকডাউনের বিরুদ্ধে আরেকটা প্রবণতা সৃষ্টি করবে এবং আমাদের দেশব্যাপী আক্রান্তের সংখ্যা মৃতের সংখ্যা দুটাই ব্যাপকভাবে বাড়িয়ে দিতে শুধু সহায়তা করবে। তা সার্বিক বিষয় আপনি অনেকগুলো আমাদেরকে আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আসলে আমরা যদি এই অবস্থা চলতে থেকে আমাদের ভয়াবহতাটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে, তাহলে আমাদের স্যার এই মুহূর্তে আসলে করণীয় কি? আমরা কি করতে পারলে আমার সামাজিক দূরত্বটা নিশ্চিত হবে? আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের সরকারের পক্ষ থেকে কতগুলো ব্যবস্থা নেওয়া দরকার। একটা হচ্ছে গোটা দেশব্যাপী সার্ভেইলেন্স টিম গঠন করা, এবং সেই সার্ভেইলেন্স টিমের সাথে আপনার একটা কেন্দ্রীয় আপনার তদারকি বডিও থাকতে হবে, যেটাকে আমরা টেকনিক্যাল কমিটিও বলতে পারি। সেই টেকনিক্যাল কমিটি তাদের সাথে সার্বক্ষণ যোগাযোগ রাখবেন। তারপরে আপনার আমাদের যারা অনাহারে থাকবেন ভালনারেবল গ্রুপ, তাদের কাছে খাদ্য পৌঁছায় দেওয়ার একটা ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের স্বাস্থ্যকর্মীদের ব্যাপকভাবে গুছিয়ে ফেলা, কারা কারা ডিউটিতে থাকবেন তাদের রোস্টার গুলো তৈরি করা, আমাদের প্রতিটা জেলায় কোভিড হাসপাতাল শনাক্ত করা, কোভিড ফিল্ড হাসপাতাল, তার জন্য স্কুল, তারপরে আমাদের কমিউনিটি সেন্টার, হোটেল, এগুলোকে একটা সাময়িক হাসপাতালে রূপান্তরিত করা যেতে পারে। এগুলোকে নন কোভিড হাসপাতালে রূপান্তরিত করা যেতে পারে, একটা সত্যিকার হাসপাতালকে কোভিড হাসপাতাল করে। আমাদের সমস্ত ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য পিপিই সরবরাহ করা, এবং আমাদের যারা কাজ করবেন তাদের সবার
এই কারফিউতে চলাচলের জন্য ছাড়পত্রের ব্যবস্থা করা, এই সমস্ত কিছু 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে, এবং জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টিরও মানে কর্মসূচি নিতে হবে। সেই সচেতনতা মানে বৃদ্ধির কর্মসূচিটা কেমন হবে এটা আমি একটু পরে আপনাদেরকে বলবো, যদি আপনারা শুনতে চান সেটাও নিতে হবে। এই সব কিছু জি স্যার, বলে ফেলেন, একবার একসাথে বলে স্যার, বলে ফেলেন জি। আচ্ছা, আমি বলবো যে আসলে এই সচেতনতা সৃষ্টির জন্য আমাদের দেশে এখন পর্যন্ত যেটা করা হচ্ছে সেটা বলা হয় ডাইরেক্ট কমিউনিকেশন। তার মানে আমরা সরাসরি মানুষদেরকে বলছি আপনারা বের হবেন না, আপনারা একজন আরেকজনের কাছ থেকে 1 মিটার দূরত্বে থাকবে, এগুলিকে বলা হয় ডাইরেক্ট কমিউনিকেশন। এবং পৃথিবীতে বিভিন্ন প্রশিক্ষণ শিখানো এডুকেশনের মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে যে ডাইরেক্ট কমিউনিকেশন ব্যর্থ হয়, কারণ ছাত্ররা এগুলো গ্রহণ তো করেই না, এর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে দাঁড়ায়, উল্টাটাও করে। কাজেই বলা হয় আমাদের এগুলি সাব কমিউনিকেট করতে হবে, এবং সেই সাব কমিউনিকেট করা মানে হচ্ছে রূপক, মেটাফোর, এইসবের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেওয়া যে এটা করা ভালো। এবং রূপক বা মেটাফোর পরিবেশন করার ভালো মাধ্যম হচ্ছে গান, কবিতা, ছোট গল্প, একাঙ্কিকা, এগুলো। তার মানে আমরা যদি সত্যিকার, আপনারা দেখছেন যে আমাদের মিডিয়া কিন্তু, আপনারাও কিন্তু ব্যাপকভাবে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছেন, কিন্তু এগুলি সবই ডাইরেক্ট কমিউনিকেশন হচ্ছে, এগুলি কোনোটা সাব কমিউনিকেশন হচ্ছে না। এই সাব কমিউনিকেশনের জন্য মনস্তত্ত্ববিদ, গীতিকার, কাহিনীকার, নাট্যকার, এনাদের সবাইকে নিয়ে বসে আমাদের বিভিন্ন এই ধরনের ছোট ছোট জিনিস তৈরি করে এবং এগুলি ব্যাপকভাবে ছড়ানো দরকার, যেন মানুষের হৃদয়ের গভীরে এই বার্তাটা সাব কমিউনিকেটেড হয়। তা আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এই সমস্ত প্রস্তুতি এই 7 থেকে 10 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে, এবং এরপরে গোটা দেশব্যাপী এই সমস্ত প্রয়োজনটাকে রেখে দিয়ে, হাতে রেখেই গোটা দেশব্যাপী কারফিউ জারি করতে হবে। লকডাউন না, টোটাল কারফিউ জারি করতে হবে। এই সব এই আচ্ছা তা আচ্ছা, না হলে আমাদের আসলে উদ্ধার পাওয়ার পথ। এবং এই তাহলে যে স্যার আপনি কারফিউর কথা বলেছেন, যারা সাধারণ মানুষ আমরা দেখেছি ইতিমধ্যে কারফিউ এখনো আমরা আসলে আপনি পরামর্শ দিয়েছেন, কিন্তু ইতিমধ্যে আমরা যা দেখেছি যে 73,000 কোটি টাকা যে প্রণোদনা ঘোষণা করেছে সরকার, সেক্ষেত্রে আমরা দেখেছি সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হচ্ছে, তাদেরকে ত্রাণ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আমরা দেখেছি ঢাকা শহরে বিশেষ করে অধিকাংশই নিম্ন শ্রেণীর যারা মানুষ আছেন তারা কিন্তু এখন বেরিয়ে পড়ছে, তাদেরকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে আসলে আমাদের যে প্রণোদনা, আমাদের যে এত তাদের প্রতি ত্রাণের কথা আমরা ঘোষণা দিচ্ছি, আসলে এগুলো আসলে তাহলে আমাদের অর্থ কি? মানে আমি বলবো সচেতনতা সৃষ্টি, কিছুটা বল প্রয়োগ, এবং তাদেরকে তাদের জন্য তাদের খাবারটা এনশিওর করা, এই 3টা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে। এবং এই 3টার প্রস্তুতি সম্পন্ন করে আমাদের সেই ব্যাপক লকডাউনটাতে যেতে হবে, যেটাকে আমি কারফিউ বলতে যাচ্ছি। এগুলি যদি সম্পন্ন না করা হয় তাহলে তো আসলে লকডাউন সফল হবেই না, হওয়ার কোনো প্রশ্ন আসে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার, আরেকটি বিষয় হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন দেশ তাদের যখন চতুর্থ ধাপে তাদের অবস্থান চলে গেছে, বিশেষ করে আমেরিকায় যেমনটি হয়েছে, আমরা অনেকের সাথে কথা বলেছি, সেখানে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন তারা যেমনটি বলছেন যে তাদের দেশের নাগরিকদের সকলকে বলা হচ্ছে যাদের সাধারণ জ্বর সর্দি অথবা সাধারণ ফ্লু দেখা দিচ্ছে তাদেরকে ঘরে থাকার জন্য বলা হচ্ছে, এবং হচ্ছে যারা তাদেরকে টেস্ট না করে বলা হচ্ছে যে টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে। সেক্ষেত্রে আমাদের দেশ যদি ওই পরিস্থিতি চলে যায়, তাহলে কি আমাদের এই সেবা গ্রহণ করে উপকৃত হতে পারে কিনা? মানে ওইটা আমরা তখন করতে পারবো যখন আমাদের দেশের বেশিরভাগ মানুষ আক্রান্ত হয়ে গেছেন এবং আমরা কার্ভের ডাউন স্লোপে চলে গেছি, তখন এই দেশগুলো যারা এই ব্যবস্থাটা নিচ্ছে, উন্নত দেশ, তারা কিন্তু সেই দেশগুলো যারা এখন ডাউন স্লোপে অবস্থান করছে। আমরা যেহেতু এখনো আপ স্লোপে, মানে আমরা এখনো তার ভার্টিক্যাল পার্টটাতে এখনো পৌঁছাইনি, এখনো কিন্তু আমাদের ব্যাপক হারে টেস্ট করতেই হবে। টেস্ট করে আমাদের রোগীদেরকে শনাক্ত করতে হবে, আমাদের তাদের কন্ট্যাক্টদেরকে ট্রেস করতে হবে। এবং দেখা গেছে যে আপনার কন্ট্যাক্ট ট্রেসিং এবং রোগী শনাক্ত করে তাদেরকে আইসোলেট করা, আমি আপনাকে প্রথমেই একটা মেটা অ্যানালাইসিসের রেফারেন্স দিয়েছিলাম। সেই মেটা অ্যানালাইসিস দেখা গেছে তারা কিন্তু একটা কস্ট এফেক্টিভনেস হিসাব করেছে যে কোন ইন্টারভেনশনটা কতখানি ব্যয়বহুল, এবং দেখা গেছে যে কন্ট্রাক্ট ট্রেসিং এবং কেস আইসোলেশন হচ্ছে সবচেয়ে কম ব্যয়বহুল, মানে তার কস্ট এফেক্টিভনেসটা সবচেয়ে বেশি, কম খরচে বেশি আউটকাম আমরা পাচ্ছি, বেশি সুফলটা আমরা পাচ্ছি। এইটা সম্ভব হবে যদি আমরা ব্যাপকভাবে টেস্ট করি। যারা সম্ভাব্য আক্রান্ত সবাইকে যদি আমরা আমাদের টেস্টের নেটওয়ার্কের মধ্যে আনতে পারি, তাদের কন্ট্যাক্টদেরকে যদি টেস্ট করতে পারি এবং তাদেরকে যদি আমরা কোয়ারেন্টিনে পাঠাতে পারি, তাহলেই কিন্তু আমরা সবচেয়ে কম খরচে
এই এপিডেমিকটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, বা আপনি যে পরিস্থিতির কথা বলছেন যে উল্লম্ফন, সেটাকে আমরা প্রতিহত করতে পারবো। স্যার কাজেই আমরা দেখে স্যার আমরা দেখেছি যে বিভিন্ন দেশে বিশেষ করে আমাদের এশীয় অঞ্চলীয় যে যে দেশগুলো রয়েছে সেখানে তুলনামূলক আক্রান্তের সংখ্যা কম, কিন্তু তুরস্কের মধ্যে আমরা দেখেছি সবচেয়ে বেশি আক্রান্ত, এবং হচ্ছে ইরানের মধ্যে আমরা দেখেছি সবচেয়ে বেশি আক্রান্ত। সেখানে তারা কিন্তু প্রতিদিনই প্রায় 80 থেকে 90 হাজারের মতো টেস্ট করছে। আহ, স- এই যে তাদের একটা টেস্টের যে ব্যাপক প্রসার তারা ঘটিয়েছে, যে তার মধ্য থেকে প্রতিদিন আক্রান্ত হচ্ছে 2000, 3000 অথবা সর্বোচ্চ 5000, 10,000 পর্যন্ত। আমাদের দেশ আসলে টেস্ট বাড়ানোর জন্য আর কি কি পদক্ষেপ নিতে পারে? আমাদের দেশ বাড়ানোর জন্য একটা হচ্ছে আমাদের জিন এক্সপার্ট বলে একটা পদ্ধতি আছে, যেটা যক্ষা রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। সেই জিন এক্সপার্ট মেশিনটাতেও আমাদের ওই ইয়েকে আপনার যক্ষার যে নিউক্লিক অ্যাসিড তাকে মাল্টিপ্লাই, তাকে শনাক্ত করার ব্যবস্থা থাকে। তো এখন এই জিন এক্সপার্ট টিবিকে যক্ষা রোগ নিয়ন্ত্রণের জন্য আমাদের দেশে কিন্তু এই যন্ত্র প্রচুর আছে, যথেষ্ট আছে। আমি মোটামুটি বলতে পারেন যে একটা ইনফরমাল সূত্র থেকে জানতে পেরেছি যে বাংলাদেশে 260টা আছে, যদিও টিবি রোগের জন্য এই পর্যন্ত 110টা ব্যবহার করা হচ্ছে। তার মানে এই জিন এক্সপার্টের বলতে পারি যে আমরা 60-70টাকে টিবির জন্য বরাদ্দ রেখে বাকি সবগুলোকে যদি আমরা এই সার্স কোভিড নির্ণয়ের জন্য ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে এই টেস্টটাকে পৌঁছানো সম্ভব হবে। এই জিন এক্সপার্ট ব্যবহার করে এই সার্স কোভি 2 কে নির্ণয় করার জন্য আমেরিকান একটা কোম্পানি, তার নাম হচ্ছে সেফিড, তারা তাদের কিট তৈরি করা, উৎপাদন করা শুরু করেছে। সেই কিটটার বর্তমান মূল্য হচ্ছে পার কিট $9, দামও খুব বেশি না, এবং তারা আরো কিছু কমিয়ে $5 করবে। কোরিয়ার একটা কোম্পানিও কিন্তু সেই কিট তৈরি, সেটাকে কার্ট্রিজ বলা হয়, সেই কার্ট্রিজ তৈরিতে মানে মানে তৈরি করা শুরু করেছে বলে আমি এরকম ইনফরমাল সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। কাজে যদি জিন এক্সপার্টকে ছড়ানো যায়, তার কিট যদি আমাদের, আমি বলবো যে আমাদের সরকারের অবশ্যই প্রস্তুতি থাকতে হবে আগামী 1 মাসের মধ্যে কমপক্ষে 30 লক্ষ টেস্ট করা, মানে 30 লক্ষ স্যাম্পল টেস্ট করা, এবং 30 লক্ষ স্যাম্পল আমদানির ব্যবস্থা করতে হবে, সেটা যুক্তরাষ্ট্র থেকেই হোক বা কোরিয়া থেকেই হোক। তার পাশাপাশি এটাও ঠিক যে আমাদের দেশেও এই ধরনের কিছু তৈরি করা যায় কিনা। আমাদের দেশে কিন্তু এই যে কোভিড-19টা এসে আমাদের যেরকম রোগীদের চিকিৎসার একটা সুযোগ আমাদের জন্য সৃষ্টি করেছে, ঠিক তেমনি গবেষণা একটা সুযোগও সৃষ্টি করেছে, কিন্তু আমরা সেই পরিমাণে গবেষণা করিনি। একমাত্র গণস্বাস্থ্যের কিটের গবেষণা ছাড়া আমি অন্য কোনো গবেষণার খবর এখন পর্যন্ত তেমন পাইনি। তা আমাদের কিন্তু সেই সুযোগ আছে এখনো আমাদের নিজস্ব কিট ডেভেলপ করা। ভিয়েতনাম তাদের নিজস্ব কিট তৈরি করেছে। তা আমরা এইভাবে আমরা গোটা দেশে এটাকে ছড়িয়ে দিতে পারি। তবে স্যার আপাতত 10 দিনের মধ্যে ছড়াতে চাইলে আমেরিকা বা কোরিয়া থেকে আমদানি করা আমাদের সেই সেফিডের মানে জিন এক্সপার্টের কার্ট্রিজই ব্যবহার করতে হবে। স্যার আপনি বলেছেন যে আমাদের এই মুহূর্তে আসলে কত পরীক্ষা করার প্রয়োজন আছে। আপনি বলেছেন যে এই যে যে তথ্যটা দিলেন যে প্রতিদিন প্রায় আমাদের গড় এই 1 মাসে 6 লক্ষ আমাদের হচ্ছে মিনিমাম টেস্ট করার প্রয়োজন, কিন্তু আমাদের সেই সামর্থ্য আছে কিনা আসলে? হ্যাঁ, সেই সামর্থ্য অবশ্যই আছে। মানে এটা আমি হিসাব করেছি যে আপনার 2 কোটি কিটের খরচ পড়বে আপনার 4,000 কোটি টাকা, না সরি, 2,000 কোটি টাকার মতন। তা এখন আমি যদি বলবো যে যদি আমাদের সরকারের যদি আপনার ধনাঢ্য কর্পোরেটদের এই সংকট থেকে উদ্ধার করার জন্য যদি 30,000 কোটি টাকা দেওয়ার যদি মানে সামর্থ্য থাকে, তাহলে কিট ক্রয়ের জন্য 4,000 কোটি টাকায় না হয় বরাদ্দ করা হলে অসুবিধাটা কি? আবার এটা আপনারা জানেন যে আমাদের দেশে আপনার ব্যাংক লোনের যে ব্যাংক ঋণের যে এটা মানে ডিফল্ট, এটা একটা বিশাল অ্যামাউন্ট। 1,30,000 কোটি টাকা ব্যাংক ডিফল্ট আছে, ডিফল্টেড মানি। এবং মানে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু দাবি করে যে বাংলাদেশে এই অনাদায়ী মানে কালো ঋণের পরিমাণটা এরও ডবল। এখন কিছু যারা এই ধরনের অনাদায়ী খেলাপি ঋণ যারা শোধ করেননি, তাদেরকে কিছু একটু অনুরোধ করলে বা জোরে ধমক দিলেও কিন্তু বাংলাদেশে 4,000 কোটি টাকা বের হয়ে আসবে। এই কিটটা বাংলাদেশের কিছু ধনাঢ্য ব্যক্তি দানও করতে পারবেন, কিন্তু 4,000 কোটি টাকা আপনার আমার জন্য অনেক বেশি, কিন্তু বাংলাদেশের সবচেয়ে উপরতলার যেই 0.01% মানুষ যারা বসবাস করেন, তাদের জন্য কিন্তু এটা কোনো ব্যাপারই না। আচ্ছা আচ্ছা। স্যার একটা বিষয় হচ্ছে আমরা বিভিন্ন গণমাধ্যমে শুনেছি যে আসলে লকডাউনকে আরো একটু শিথিল করা যায় কিনা সাধারণ মানুষের
রোজগার বন্ধ হয়ে গেছে, এবং হচ্ছে আসলে যদি লকডাউন কিছুটা শিথিল হয়, আমাদের দেশের এখনো যে পরিমাণ মানুষ বের হচ্ছে, আর যারা সাধারণ মানুষ আছে, খেটে খাওয়া মানুষ, তারা বের হতে পারছে। এই যে মানে লকডাউন শিথিল এবং সাধারণ মানুষ বের হচ্ছে, অথবা লকডাউন যদি আমরা বন্ধ করে দেই, এই দুইয়ের মাঝে সমন্বয়টা কিভাবে করা যায়? মানে আমি বলবো যে লকডাউন শিথিল করা বা লকডাউন আর বের হওয়ার মধ্যে যে সমন্বয়, মানে এগুলো আসলে সত্যিকার অর্থে আমার একটু অতীত নিয়ে আক্ষেপ করা ছাড়া কোনো পথ নাই। যদি এই প্রস্তুতিগুলো আমরা জানুয়ারির শেষ ভাগে শুরু করতাম, তাহলে ব্যাপারটা এতখানি হতো না, এটা ঠিক। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে ধরেন এখনো আমাদের সেই পথটা কিন্তু বন্ধ। আমাদের একমাত্র পথই হচ্ছে 2-3 কোটি মানুষের জন্য খাদ্যের আয়োজন করা, চাল ডালের আয়োজন করা, তাদের কাছে সেগুলি পৌঁছায় দেওয়ার ব্যবস্থাটা করা, সুনিশ্চিত করা, এবং তাদের যাতে বাসা থেকে বের না হয়। মানে আমাদের লকডাউনই করতে হবে, লকডাউনের কোনো জোড়াতালি কিন্তু দিলে চলবে না। কিন্তু লকডাউনে যেই ভালনারেবল গ্রুপ সমাজের এফেক্টেড হবেন, তাদের কাছে খাবার পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। এবং আমি আসলে আমি বলতে পারেন যে অর্থনীতিবিদ না, তথাপি আমি এসব হিসাব নিকাশগুলো চিন্তা ভাবনা করতে থাকি। আমি দেখেছি যে যদি আমাদের 4 কোটি মানুষকে যদি 2 মাস সরকারের পক্ষ থেকে খাওয়াতে হয়, তাহলে 10,000 কোটি টাকা দরকার হবে। আচ্ছা, তার আচ্ছা। মানে তার মানে আপনি বলতে পারেন যে কিট, ভলান্টিয়ারদের পিছনে খরচ, মানে সার্ভেলেন্স টিম, এই সব কিছু নিয়ে জাস্ট একটা 40,000 কোটি টাকার বাজেট করে কিন্তু এই আমাদের ভয়াবহ যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, এটাকে ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে। এবং আচ্ছা, এটাকে আচ্ছা, খেলাপিদের কাছ থেকে আদায় করলে কোনো ব্যাপারই না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে স্যার, আরেকটি বিষয় হচ্ছে স্যার, আমাদের দেশে আর আমি আমি আহ তো- আমি আমি জি। আপনাকে একটা বলেছি যে আগে যদি আমরা এটা যদি না করি, তাহলে হুম। কিন্তু আমাদের যেই ক্ষতিটা হতে যাবে, সেটা 73,000 কোটি কোটি টাকা ঢাললেও সেটাকে আমরা পূরণ করতে পারবো না। আমাদের দেশ, আমার আশঙ্কা আমাদের দেশ আবার আবার সেই 72-এর বাংলাদেশ, 72-এ ফিরে যাওয়ার একটা আশঙ্কা আছে অর্থনৈতিক দিক থেকে। স্যার, আমরা অবশ্য আমরা আমরা চাই সরকার যেন আরো সচেতন ভাবে সবগুলো পদক্ষেপ গ্রহণ করেন। তাহলে হয়তোবা আমাদের দেশ এবং আমাদের অর্থনীতি আরো চাঙ্গা হবে। আমরা আসলে আশা করছি এই কঠিন সংকট থেকে আমরা উত্তীর্ণ হতে পারবো। স্যার, আরেকটি বিষয় হচ্ছে, আমরা দেখতে ইতিমধ্যে দেখছি যে ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন জায়গায় এই করোনার এই পরিস্থিতির মধ্যেই ডেঙ্গুর একটি প্রকোপ আমরা দেখতে পাচ্ছি। এটা এই যে যদি একজন ব্যক্তি করোনা আক্রান্ত হন, সেই সাথে যদি ডেঙ্গুতেও আক্রান্ত হন, তাহলে তার কি ডবল ঝুঁকি আহ থাকে কিনা? মানে এমনি দুইটা রোগ হওয়া তো যে কোনো মানুষের জন্য একসাথে দুইটা রোগ হওয়া একটা কঠিন বিষয়। এবং দুই রোগকে সামাল দেওয়া এটা আমাদের চিকিৎসকদের জন্য খুব হিমশিম খাওয়ার মতো একটা ব্যাপার হয়। যেমন একদিকে আপনার ডেঙ্গুর জন্য রক্তক্ষরণ হচ্ছে, আবার ওদিকে করোনার জন্য জায়গায় যায় রক্ত জমাট বেঁধে রক্ত সঞ্চালন বন্ধ করে দিচ্ছে। মানে শাখের করাত, আমরা কোন দিকে যাব, যে দিকে কাটছে, এই ধরনের পরিস্থিতি হতে পারে। আবার আমি পরশুদিন একটা রিপোর্ট দেখলাম যে এমন একটা সম্ভাবনা আছে, আপনারা বোধহয় জানেন যে ডেঙ্গির ব্যাপারে একটা কথা বলা হয় যে প্রথম সংক্রমণের পরে যদি আরেকটা স্ট্রেন দিয়ে দ্বিতীয় সংক্রমণ হয়, তাহলে সেই ডেঙ্গুটা হয় মারাত্মক ডেঙ্গি, যেটাকে আমরা বলি ডেঙ্গি হেমোরেজিক ফিভার অথবা ডেঙ্গি শক সিনড্রোম। একটা দাবি হয়েছে যে কিছু একটা জেনোমিক সাদৃশ্য আছে, যেই কারণে এই SARS-CoV-2 আক্রান্ত রোগীর যদি ভাইরাসের সংক্রমণ হয়, তার ক্ষেত্রেও ডেঙ্গুটা মারাত্মক আক্রমণ ধারণ করতে পারে। যদিও এগুলো সবই হচ্ছে স্পেকুলেশন, ধারণা করা। এখনো আমরা সেই ধরনের রোগী পাওয়া বা এই ধরনের রিপোর্ট আমরা পাইনি। আমরা ভবিষ্যৎবাণী এখনো করতে পারছি না কিভাবে, কিন্তু এটা একটা অবশ্যই আমাদের জন্য একটা বাড়তি বিপদের সৃষ্টি করবে। এবং আমার মনে হয় যে আমাদের যে সিটি কর্পোরেশন গুলো, তাদের এখন বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টি থেমে গেলেই আমাদের এডিস মশার বলতে পারেন ব্রিডিং শুরু হবে, মহানন্দে ব্রিডিং। কাজেই আমাদের ডেঙ্গির একটা আশঙ্কা। কাজে এখন ডেঙ্গি মশার ব্রিডিংটাকে রোধ করা, ডেঙ্গু প্রতিরোধ করার জন্য যা কিছু সামাজিক যে পদক্ষেপগুলো, সেগুলোকেও কঠোর করতে হবে, এখন কোনো উপায় নেই। স্যার, আরেকটি বিষয় হচ্ছে আমাদের এই যে অনেকেই আমরা দেখেছি যে সাধারণ সিমটম নিয়ে তারা কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছেন। অনেকের ক্ষেত্রে আপনারা বলছেন যে স্যার, যে কোনো ধরনের সিমটমই লক্ষণ প্রকাশ পাবে না, তারা কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় যদি কেউ পরীক্ষায় কারো যদি পরীক্ষায় পজিটিভ আসে, সাধারণ লক্ষণ কিংবা লক্ষণ নেই, তারা আসলে হসপিটালে যাওয়ার প্রয়োজন আছে কিনা, অথবা যদি হসপিটালে যাওয়ার প্রয়োজন না থাকে, তাহলে বাসায় বসে কি ধরনের ট্রিটমেন্ট নিবে, কি ধরনের ওষুধ তারা ব্যবস্থাপত্র গ্রহণ করবে?
যাদের সিমটম নাই তাদের তো কোনো নিজেদের কোনো ট্রিটমেন্ট বা ওষুধের কোনো প্রয়োজন নাই। আমরা আমরা আসলে এই কোভিড-19 যে ওষুধগুলো দিয়ে থাকি সবই কিন্তু সিমটমেটিক ওষুধ। কাজেই তাদের কোনো ওষুধের দরকার নেই, কিন্তু তাদের নিজেদেরকে আইসোলেট করতে হবে। যদি সম্ভব হয় তাদের জন্য একটা রুম বরাদ্দ করা, যদি সম্ভব না হয় তাহলে আপনার ওই একটা রুমের মধ্যেই তাকে একটা জায়গায় ঘিরে দিতে হবে কাপড় দিয়ে, যার বাইরে 3 ফিট করে ফাঁকা থাকবে, এবং তার সমস্ত কাজ তিনি সেখানে নিজে নিজে করবেন। তার ধোয়ার কাজ, যাবতীয় অন্যদেরকে তিনি সংসারের যত কম ইনভলভ করতে পারবেন তার পরিচর্যায়, ততই বেশি ভালো হবে। তার জন্য বাসন কোসন সব আলাদা করে দিতে হবে। আর যদি এই মানুষগুলোর যাদের ক্ষেত্রে ভাইরাস পাওয়া গেছে কিন্তু উপসর্গ নাই, তাদের ক্ষেত্রে আমি বলবো যে যদি তাদের বাসায় সেই পরিস্থিতি না থাকে, যে আলাদা কোনো রুম নাই, আলাদা কোনো কেয়ারটেকার নাই, ওভার ক্রাউডেড বাড়ি, সেখানে তাকে আলাদা করা, তাহলে তাদেরকে আমাদের কম্প্যাশনেট গ্রাউন্ডে, আমাদের কোভিড ডেডিকেটেড হাসপাতাল, ফিল্ড হাসপাতালে ভর্তি করতে হবে। কিন্তু তাদের জন্য আমাদের হয়তো একটা ভিন্ন ওয়ার্ড বা ভিন্ন এরিয়া রাখতে হবে। আমাদের কোভিড হাসপাতালে কিন্তু প্ল্যানিং সরকারের নিখুঁতভাবে দেশব্যাপী কোভিড হাসপাতালের প্ল্যানটা করেই ফেলতে হবে, এবং এটা না করলে হচ্ছে না আসলে। হ্যাঁ, এবং তার স্যার সাথে স্যার একটা বিষয় হচ্ছে কোভিড-19 যারা আক্রান্ত হচ্ছেন, বিশেষায়িত যে হসপিটাল ঘোষণা করা হয়েছে সেখানে আসলে সাধারণ সিমটম অথবা যাদের শ্বাসকষ্ট প্রাথমিক অবস্থায় আছে অথবা জ্বর আছে কিন্তু শ্বাসকষ্ট নেই, তারা হসপিটালে আছে। যারা মারাত্মক আকার ধারণ করেছে, বিশেষ করে শ্বাসকষ্ট তাদের প্রকট আকার ধারণ করেছে, তারা কিন্তু আইসিইউ ব্যবহার করছে। সকলেরই কি একই জায়গায় চিকিৎসা হচ্ছে নাকি তাদের ভিন্ন ভিন্ন রুমে তাদেরকে আলাদা পার্থক্য করা হচ্ছে? মানে এটা তো আমাদের মানে কোভিড হাসপাতাল যেগুলি করা হবে, কোন কোন জায়গাকে করা হচ্ছে সেখানে রুমের অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে। স্বাভাবিকভাবে আমরা বলবো যে আমাদের যারা সাসপেক্টেড কোভিড-19, যারা মারাত্মক না, মৃদু আক্রান্ত, কিন্তু সামাজিক কারণে তাদেরকে বাসায় রাখা যাচ্ছে না, তাদেরকে এখানে আনতে হচ্ছে, তাদেরকে আমাদের রাখতে হবে আলাদা একটা রুমে, ভিন্ন রুমে রাখতে পারলে ভালো। আর যাদের আক্রান্ত এবং উপসর্গ আছে তাদেরকে একটা ভিন্ন, সেই উপসর্গের মধ্যে কতগুলো উপসর্গ আছে যেগুলি থাকলে আমরা মনে করি যে এগুলিকে বলা হয় সাইন্স অফ ডিটেরিয়েশন, মানে অবনতির লক্ষণ। যেমন ধরেন শ্বাসের হারটা মিনিটে 30-এর বেশি হয়ে যাওয়া, আমাদের রক্তে অক্সিজেন 93-এর নিচে নেমে যাওয়া, এক্সরেতে শ্যাডোটা বেড়ে যাওয়া, প্রেশারটা, এই ধরনের কতগুলো লক্ষণ আছে। এই লক্ষণগুলো যাদের থাকবে তাদেরকে আমাদের ভিন্ন রুমে নিতে পারলে ভালো। এবং তার কারণটা হচ্ছে এখানে যে তাদের মধ্যে কিন্তু কেউ কেউ মৃত্যুবরণ করবেন, যারা আছেন তাদেরকে মৃত্যুর দৃশ্য আমরা দেখাতে চাই না। যাদের মৃত্যুর সম্ভাবনা নাই, খুবই কেমন অলমোস্ট নাই বলবো, তাদেরকে আমরা মৃত্যুর দৃশ্য দেখাতে চাই না। কাজেই যারা মানে সম্ভাব্য মৃত্যু পথযাত্রী তাদের জন্য আলাদা রুম, এভাবে করতে পারলেই সবচেয়ে ভালো হয়। স্যার আমরা দেখেছি যে যারা আমাদেরই পরিচিত অনেকে আক্রান্ত যারা হয়েছেন, তারা কিন্তু মানসিক ভাবেও একটি ভেঙে পড়েছেন যে আমি করোনা আক্রান্ত হয়ে গেলাম, আমার কি হবে এখন, আমার ফ্যামিলির কি হবে, আমার আত্মীয় স্বজনের কি হবে, আমি মারা গেলে আমার কি হবে। এই যে তাদের মধ্যে একটা বিভিন্ন ধরনের দুশ্চিন্তা কাজ করছে। আসলেই তাদেরকে এই ধরনের দুশ্চিন্তা মানে কোনো কারণ আছে কিনা? মানে এখন একটা ব্যাপার কি, দুশ্চিন্তার কারণ নাই সে কথা আমি জোর দিয়ে বলতে পারছি না, কারণ এটা ঠিক যে ওই যে আমি বললাম শতকরা 81 ভাগের মৃদু থাকে, আর শতকরা 19 ভাগের হচ্ছে মাঝারি থেকে তীব্র, তার মধ্যে বলতে পারেন যে 14 ভাগের মাঝারি, 5 ভাগের তীব্র। বেশিরভাগ মাঝারি থেকেই তীব্রর দিকে যান, কিন্তু যারা মৃদু তাদের থেকে কেউ যে তীব্রর দিকে যাবেন না এটা কিন্তু আমরা গ্যারান্টিতে বলতে পারি না। সেই জন্য কিন্তু তাদেরকে মনিটর করতে হয়, যাদের বাসা তাদেরও মনিটর করতে হয়, মনিটরিং এ রাখতে হয়, তাদেরকেও সুযোগ দিতে হয়, তাদের কোনো অবনতি হলে তারা যাতে জানাতে পারেন, এই সুযোগগুলো খুব অবারিতভাবেই তৈরি করতে হবে, রাখতে হবে। হ্যাঁ, কাজে এখন তারা যে দুশ্চিন্তা করবেন না, এটা আমরা যেমন যেখানে আমি আপনি আক্রান্ত না হোক কিন্তু চিন্তাগ্রস্ত আমরা আক্রান্ত হব কিনা। এখন যেই মানুষটা জানেন যে তার টেস্ট পজিটিভ তিনি তো আক্রান্ত হবেনই, তবে আমি বলবো তার যে বিষণ্ণতা, তার যেই দুশ্চিন্তা, এগুলোকে মানে বলতে পারেন যে এগুলোকে দমন করার জন্য বা এগুলোকে এলে করার জন্য আমাদের কিছু পদক্ষেপ রাখা দরকার। যেমন ধরেন তাদের সাথে আলাপ করা, তার ফ্যামিলির মানুষজনই তার সাথে মোবাইলে আলাপ করতে পারে, পাশের রুমে বসে গল্প করতে পারে, তাকে তিনি যা এনজয় করেন, তিনি যদি একটু কোরআন তেলাওয়াত করা এনজয় করেন তার কাছে একটা কোরআন শরীফ পৌঁছে দেওয়া, তিনি যদি সারাক্ষণ নামাজ পড়তে চান তার কাছে জায়নামাজ পৌঁছে দেওয়া, তিনি যদি একটা সিনেমা দেখতে চান তার কাছে তার রুমে টিভিটা রাখা, তার আনন্দের ব্যবস্থা করতে হবে। এবং তাদের জন্য আমাদের মনোরোগ বিশেষজ্ঞ বা মনস্তাত্ত্বিক তাদেরও কাউন্সেলিং এর ব্যবস্থা, প্রয়োজনে টেলিমেডিসিনের মাধ্যমে সেই কাউন্সেলিং এর ব্যবস্থা, এই জিনিসগুলো আসলে আমাদের করা উচিত।
স্যার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমি যদি বলি যে করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে এসে এখনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, তবে এমন কোনো ঔষধ আছে কিনা যার দ্বারা প্রাথমিক চিকিৎসা আসলে অন্তত পক্ষে করা সম্ভব এই করোনা ভাইরাস রোগীদের? না, এখন পর্যন্ত এমন কোনো ওষুধ আবিষ্কার হয়নি। নানান ধরনের ওষুধ নিয়ে পক্ষে বিপক্ষে দুই দিকেই নানান রকম রিপোর্ট আসছে, কিন্তু এই যে বৈজ্ঞানিক গবেষণা কোনো ওষুধকে নিয়ে এখন পর্যন্ত ওই পর্যায়ে যায়নি যে আমরা বলতে পারবো যে এই ওষুধটা কার্যকর। যেমন আপনারা জানেন, কিছুদিন আগে জাপানের প্রধানমন্ত্রী বলেছিলেন যে ফ্লেভিপিরাভির একটা অত্যন্ত কার্যকর, জাপানের গবেষণায় প্রমাণিত হয়েছে। বাংলাদেশ সরকার সেটাকে উৎপাদনের অনুমতিও দিয়েছেন, কিন্তু পরবর্তী কিছু গবেষণায় দেখা গেছে যে ফ্লেভিপিরাভির তেমন কাজ করে না। ঠিক তেমনি আবার রেমডেসিভির নামে আরেকটা ওষুধের কার্যকারিতার প্রমাণ রিপোর্ট এসেছিল, পরে দেখা গেছে সেটাও। তার মানে এখন আমরা এমন একটা পর্যায়ে আছি যে বিভিন্ন ওষুধ নিয়ে গবেষণা হবে, কিন্তু আমরা জোর দিয়ে কোনোটাই বলতে পারবো না যে এই ওষুধটা কাজ করছে বা এই ওষুধটা কাজ করবে। এখন আমরা কোনোটাই জোর দিয়ে আমাদের সত্যিকার অর্থে ওষুধের মানে শতকরা 81 ভাগের ওষুধের প্রয়োজন নাই, 81 ভাগ কিন্তু ওষুধ ছাড়াই ভালো হয়ে যান। স্যার, আমরা একদম শেষ প্রশ্ন যে বিষয় যদি আপনার কাছে জানতে চাই,